গুড মর্নিং প্রিয় ছাত্রছাত্রী। আজ তোমাদের ইউনিট 4-এর প্লান্ট ফিজিওলজির লাস্ট চ্যাপ্টার উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশ সম্পর্কে পড়াবো। এই বৃদ্ধি হলো উদ্ভিদের দৈর্ঘ্যে, প্রস্থে অর্থাৎ শুষ্ক ওজন বেড়ে যাওয়াকে আমরা বলি বৃদ্ধি, যা একটা জীবের অন্যতম প্রধান বৈশিষ্ট্য, যার দ্বারা জীব একটা অঙ্গ বা একটা সম্পূর্ণ জীব তার জীবনকালের শুরু থেকে ধীরে ধীরে এই শুষ্ক ওজনকে বাড়ায় এবং আকার ও আয়তনে বৃদ্ধি পায়। অর্থাৎ কোনো কোষ বা অঙ্গ বা সমগ্র জীবের এই যে আকার, আয়তন এবং শুষ্ক ওজন বেড়ে যাওয়ার ঘটনাকে আমরা বলি বৃদ্ধি বা গ্রোথ। আর বিকাশ হলো এমন একটা পর্যায় যা বৃদ্ধিও ঘটবে, সঙ্গে জটিলতর হবে এবং এই বিকাশ আমৃত্যু পর্যন্ত চলতে থাকবে। অর্থাৎ একেবারে জায়গোট থেকে শুরু করে মৃত্যুর আগে পর্যন্ত জীবনচক্রের এই বৃদ্ধি, পূর্ণতা প্রাপ্তি, জনন ইত্যাদির মাধ্যমে জীবের জটিলতর জীবের রূপান্তর হওয়াকে বলা হয় বিকাশ বা ডেভেলপমেন্ট। এই বৃদ্ধি যেখানে জীবের আকৃতি ও গঠনের পরিবর্তন ঘটে, কিন্তু বিকাশের ফলে জীবদেহের মানসিক, সামাজিক এবং শারীরবৃত্তীয় উভয় পরিবর্তনই লক্ষ্য করা যায়। আর বৃদ্ধি একটা নির্দিষ্ট সময়কাল পর্যন্ত চলে, কিন্তু বিকাশ আমৃত্যু পর্যন্ত, অর্থাৎ মৃত্যুর আগে পর্যন্ত বিকাশ চলতে পারে। আর এই বৃদ্ধিকে সঠিকভাবে পরিমাপ করা যায়। দৈর্ঘ্যকে আমরা, আয়তনকে, প্রস্থকে আমরা পরিমাপ করতে পারি, কিন্তু বিকাশকে সঠিকভাবে পরিমাপ করা যায় না। আর বৃদ্ধিতে শুধুমাত্র জীবদেহের শারীরিক পরিবর্তন ঘটে, আর বিকাশে জীবদেহের সামগ্রিক এবং প্রগতিশীল পরিবর্তন ঘটে। এই বৃদ্ধি এবং বিকাশের পার্থক্য তোমাদের পরীক্ষায় আসে। এই বৃদ্ধিকে আমরা অনেকগুলো ভাগে ভাগ করেছি। প্রথমে আসি প্রকৃতি অনুসারে, অঙ্গজ বৃদ্ধি, জননগত বৃদ্ধি, আর হলো ক্ষয়পূরণজনিত বৃদ্ধি। প্রথমে আসি অঙ্গজ বৃদ্ধি। নামটা শুনেই বুঝতে পারছো, অঙ্গ প্রত্যঙ্গের বৃদ্ধি। অর্থাৎ যদি আমরা উদ্ভিদ দেখি, উদ্ভিদের বীজ থেকে বীজের অঙ্কুরোদ্গম হবে, সেখান থেকে শিশু গাছ উৎপন্ন হবে এবং সেটি ক্রমশ ধীরে ধীরে দৈর্ঘ্যে, প্রস্থে বৃদ্ধি পেয়ে পূর্ণাঙ্গ উদ্ভিদে রূপান্তরিত হবে। এইভাবে উদ্ভিদের এই শুষ্ক ওজন বেড়ে যাওয়াকে বলা হয় অঙ্গজ বৃদ্ধি। আর আসি জননগত বৃদ্ধি, অর্থাৎ পূর্ণাঙ্গ জীবে পরিণত হওয়ার জন্য উদ্ভিদের জনন কার্য চালানোর জন্য এই জীবের যে সামগ্রিক পরিবর্তন এবং জননাঙ্গের বৃদ্ধি পাওয়া, অর্থাৎ উদ্ভিদের ক্ষেত্রে ফুল ফল সৃষ্টি, অগ্রজ মুকুলের বৃদ্ধি, কাণ্ড শাখা প্রশাখার বৃদ্ধি, এগুলোকে আমরা বলি জননগত বৃদ্ধি। আর আসি ক্ষয়পূরণজনিত বৃদ্ধি, অর্থাৎ উদ্ভিদের কোনো একটা কোষ যদি ক্ষত সৃষ্টি হয় বা ক্ষয় পেয়ে যায়, তাহলে সেই অংশে, সেই খণ্ডাংশে উদ্ভিদের এই ক্ষয়পূরণজনিত বৃদ্ধির মাধ্যমে সেই অংশটিকে সম্পূর্ণ করে। আবার বেশ কিছু উদ্ভিদ আছে, যেমন আমরা শৈবালের মধ্যে দেখতে পাই স্পাইরোগাইরা। এরা এই খণ্ডী ভবন বা এই খণ্ডাংশের মাধ্যমেই বংশ বিস্তার করে এবং ওই খণ্ডাংশ থেকে একটা পূর্ণাঙ্গ জীবের সৃষ্টি হয়। এই প্রকার বৃদ্ধিকে আমরা বলি ক্ষয়পূরণজনিত বৃদ্ধি। আর আসি এই বৃদ্ধির সময়কালের উপর ভিত্তি করে দুভাগে ভাগ করা হয়েছে, নিয়ত বৃদ্ধি আর অনিয়ত বৃদ্ধি। অর্থাৎ বেশ কিছু উদ্ভিদ আছে যারা 1 বর্ষজীবী, দ্বিবর্ষজীবী,
তাদের ক্ষেত্রে এই নিয়ত বৃদ্ধি লক্ষ্য করা যায়। অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত উদ্ভিদের বৃদ্ধি ঘটে, তারপরে উদ্ভিদরা আস্তে আস্তে মারা যায়। আর অনিয়ত বৃদ্ধি যেগুলো বহু বর্ষজীবী কাষ্ঠল উদ্ভিদে দেখা যায়, যারা বহুদিন যাবৎ বেঁচে থাকে এবং এদের মৃত্যুর পূর্ব পর্যন্ত এই বৃদ্ধি ঘটে, এই সমস্ত উদ্ভিদের বৃদ্ধিকে আমরা বলি অনিয়ত বৃদ্ধি বা ইনডিটারমিনেন্ট গ্রোথ। আর আসি কোষের বৃদ্ধি অনুসারে আমরা বৃদ্ধিকে 3 ভাগে ভাগ করেছি: অক্সেন্টিক বৃদ্ধি, মাল্টিপ্লিকেটেড বৃদ্ধি আর অ্যাক্রিশনারি বৃদ্ধি। অক্সেন্টিক বৃদ্ধি অর্থাৎ এখানে কোষের আয়তন বৃদ্ধি পায় কিন্তু সংখ্যা বৃদ্ধি পায় না, অ্যাসকারিসের দেখা যায়। আর মাল্টিপ্লিকেটেড বৃদ্ধি, এক্ষেত্রে কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে কিন্তু আয়তন প্রায় বৃদ্ধি পায় না বললেই চলে, অর্থাৎ আগেরটার উল্টো, সেটি হলো মাল্টিপ্লিকেটেড। মাল্টিপ্লিকেটেড কথার অর্থ হচ্ছে অধিক সংখ্যা। আর অ্যাক্রিশনারি বৃদ্ধি, এক্ষেত্রে ধাত্র, তন্তু ইত্যাদি সঞ্চিত হয়ে বৃদ্ধি ঘটে, অর্থাৎ আয়তনে বৃদ্ধি পায়, কলাকোষের বৃদ্ধি পায়, একে আমরা বলি অ্যাক্রিশনারি বৃদ্ধি। আমরা এই উদ্ভিদের বৃদ্ধি সাধারণত কোথায় হয় সেই স্থান অর্থাৎ অগ্রস্থ ভাজক কলার অঞ্চলে উদ্ভিদের বৃদ্ধি লক্ষ্য করা যায়। কাণ্ড ও মুকুলের অগ্রভাগে এবং মূলের দিকেও বৃদ্ধি পায়, আবার শীর্ষস্থ ভাজক কলার বৃদ্ধি ঘটে। এই কাণ্ডের নালিকা বান্ডিলে জাইলেম আর ফ্লোয়েম কলা আছে এবং এগুলো যখন পাশাপাশি বাড়ে অর্থাৎ ক্যাম্বিয়াম কলার যে বৃদ্ধি ঘটে তাকে আমরা বলি সেকেন্ডারি গ্রোথ বা গৌণ বৃদ্ধি। আর উদ্ভিদের কাণ্ড বা অগ্রস্থ মুকুলের দিকে যে বৃদ্ধি ঘটে তাকে আমরা বলি প্রাথমিক বৃদ্ধি বা প্রাইমারি গ্রোথ। এরপরে আসি গ্রোথ রিং বা বৃদ্ধি বলয়, একে আবার বলা হয় বর্ষ বলয়। এই বহু বর্ষজীবী যেগুলো কাষ্ঠল উদ্ভিদ তাদের আমরা এই বর্ষ বলয়ের উপস্থিতি লক্ষ্য করতে পারি। এইগুলো বছরের বিভিন্ন ঋতুতে, বসন্ত ঋতু বললেই সব থেকে ভালো হয়, এই বসন্ত ঋতুতে এদের এই ক্যাম্বিয়াম কলার সক্রিয়তা অনেকাংশে বেড়ে যায় এবং গৌণ জাইলেমের বৃদ্ধি স্তর লক্ষ্য করা যায়। এই গৌণ জাইলেমগুলো বলয়াকারে সঞ্চিত থাকে, অর্থাৎ বলয়াকারে দেখা যায় এবং এর থেকেই আমরা উদ্ভিদের বয়স অনুমান করতে পারি। এই বসন্তকালে গৌণ জাইলেমের বড় ব্যাসগুলো বেশি সক্রিয় হয়, অর্থাৎ এখানকার ক্যাম্বিয়াম কলার সক্রিয়তা বেশি লক্ষ্য করা যায়। এই ধরনের কাষ্ঠলকে আমরা বলি বসন্ত কাঠ বা স্প্রিং উড। আবার গ্রীষ্মকালে এই গৌণ জাইলেমগুলোর ছোট ব্যাসের ক্যাম্বিয়ামের সক্রিয়তা বৃদ্ধি পায়। এই ছোট ব্যাসযুক্ত গৌণ জাইলেমগুলো যে কাষ্ঠল উৎপন্ন করে তাকে আমরা বলি গ্রীষ্মকাঠ বা সামার উড। এই অ্যানুয়াল রিং বা বর্ষ বলয় থেকেই উদ্ভিদের বয়স অনুমান করা যায়। এরপরে আসি উদ্ভিদের বৃদ্ধির পরিমাপ। উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় বিভিন্ন যন্ত্রের সাহায্যে দৈর্ঘ্য মেপে। আর্ক ইন্ডিকেটর, অক্সানোমিটার, হরাইজন্টাল মাইক্রোস্কোপ আর স্পেস মার্কার। এই যন্ত্রগুলো কাজ বা পদ্ধতি তোমাদের আসে না, তোমাদের শুধুমাত্র এই উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ যন্ত্রগুলোর নাম মনে রাখলেই হবে। এরপর আসি উদ্ভিদের বৃদ্ধির দশা, অর্থাৎ একটা বীজ সেখান থেকে অঙ্কুরোদ্গম হয়ে পূর্ণাঙ্গ উদ্ভিদ যখন তৈরি হবে, এই যে পর্যায়গুলো বা দশাগুলো তাকে আমরা বলি উদ্ভিদ বৃদ্ধির দশা। এই দশাগুলিকে আমরা 3টি ভাগে ভাগ করেছি। প্রথমে কোষ বিভাজন দশা বা সৃষ্টির দশা, তারপরে দীর্ঘীকরণ দশা
আর লাস্টে অন্তিম বা পরিণত দশা। এই কোষ বিভাজন দশা অর্থাৎ এই দশায় উদ্ভিদের বর্ধনশীল অঞ্চলের ভাজক কলা, যেগুলো মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতিতে দ্রুত হারে বিভাজন হয় এবং তার ফলে অপত্য কোষ সৃষ্টি করে, আর সেখান থেকেই এই বীজ অঙ্কুরিত হয়ে ক্রমশ উদ্ভিদের বৃদ্ধি লক্ষ্য করা যায়। আর আসি দীর্ঘীকরণ দশা। এই দশায় নতুন কোষগুলো আয়তনে বাড়ে, তার ফলে উদ্ভিদ আরও দীর্ঘ হয়। এই দশায় রসস্ফীতি চাপ বেড়ে যায়, যার জন্য কোষ প্রাচীরে সেলুলোজ অণু জমা হয়। এই রসস্ফীতি চাপের জন্য কোষে জল জমা হয়। এর ফলে কোষ প্রাচীরগুলো পুরু বা মোটা হয় এবং কোষের আয়তন বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভ্যাকুলগুলো বড় হয়। এইভাবে রসস্ফীতির চাপ বাড়ে আর কোষটা তার ফলে আয়তনে আরও বেড়ে যায়। আর আসি পরিণতি দশা অর্থাৎ ম্যাচুরেশন ফেজ। এই দশায় বিভিন্ন ধরনের কলা ও কলাতন্ত্র সুগঠিত হয় এবং কোষ প্রাচীরের মধ্যে বিভিন্ন ধরনের সেলুলোজ জাতীয়, কাইটিন জাতীয় ইত্যাদি জমা হওয়ার জন্য স্থূলীকরণ দেখা যায়, অর্থাৎ মোটা হয়। আর জাইলেম, ফ্লোয়েম, স্ক্লেনকাইমা প্রভৃতি স্থায়ী কলার ও সুগঠিত কলাতন্ত্রের পরিণতি ঘটে, তাই একে বলা হয় ম্যাচুরেশন ফেজ। এরপরে আসি তোমাদের বৃদ্ধির লেখচিত্র। এটি পরীক্ষায় আসে। এখান থেকে প্রশ্ন আসে, সিগময়েড কার্ভ কি? বৃদ্ধির লেখচিত্রটি বা এস কার্ভটি চিত্রসহ বর্ণনা করো। এই জীবের বৃদ্ধি সারা জীবন সমান হারে হয় না। এই বৃদ্ধির আমরা কখনো দ্রুত, কখনো হ্রাস পাওয়া ইত্যাদি পর্যবেক্ষণ করি। এই উদ্ভিদ এই বৃদ্ধির হারকে আমরা লেখচিত্রের আকারে প্রকাশ করলে দেখতে পাবো সেটা ইংরেজি অক্ষর এস এর মতো। একেই বলা হয় সিগময়েড কার্ভ বা এস কার্ভ। এক্ষেত্রে প্রথমে দেখব দ্রুত বৃদ্ধি শুরু হলো, তারপরে বৃদ্ধির হারটা একটু কমে গেল, সেখান থেকে বৃদ্ধির হার ক্রমশ হ্রাসমান এবং একটা সময় পরে বৃদ্ধিটা স্টেবল হয়ে গেল বা স্থায়ী হয়ে গেল। এই ধরনের বৃদ্ধির লেখচিত্রকে বলা হয় সিগময়েড কার্ভ, যাকে আমরা 4টি দশায় ভাগ করেছি। প্রথমে ল্যাগ দশা, অর্থাৎ এই দশায় বৃদ্ধির হার খুব কম থাকে। তারপরে দ্রুত বৃদ্ধি শুরু হয়, তাকে বলি লগ ফেজ। তারপরে অ্যাক্সিলারেশন ফেজ, যেখানে বৃদ্ধিটা দুটো ভাগে ভাগ করা হয়েছে, পজিটিভ অ্যাক্সিলারেশন বা ধনাত্মক বৃদ্ধি আর নেগেটিভ অ্যাক্সিলারেশন বা ঋণাত্মক বৃদ্ধি। তারপরে আসি স্টেশনারি ফেজ বা স্থিরকাল। এই দশায় বৃদ্ধির হার হ্রাস পায় এবং একটা স্টেবল কন্ডিশনে চলতে থাকে, অর্থাৎ স্থিতিশীলভাবে চলতে থাকে। একেই বলি আমরা স্টেশনারি ফেজ। এই বৃদ্ধির লেখচিত্র অঙ্কন করলে ঠিক দেখো এসের মতো লাগছে, তাই একে বলা হয় সিগময়েড কার্ভ। এরপরে আসি উদ্ভিদের বৃদ্ধির শর্তাবলী। উদ্ভিদের বৃদ্ধি আলো, উষ্ণতা, জল, হরমোন, বিভিন্ন খনিজ মৌল, মৃত্তিকা এদের উপর নির্ভর করে। প্রথমে আসি আলো। আমরা সবাই জানি উদ্ভিদ সালোক সংশ্লেষ পদ্ধতিতে সূর্যালোকের উপস্থিতিতে সবুজ পাতায় খাদ্য তৈরি করে। এই আলোর সহায়তায় উদ্ভিদের শর্করা জাতীয় খাদ্য তৈরি হয় এবং সেই খাদ্য উদ্ভিদ দেহে ফ্লোয়েম কলার মাধ্যমে সংবাহিত হয় এবং উদ্ভিদের পুষ্টি সম্পন্ন করে। এই আলোর তীব্রতা আমরা জানি সূর্যের লাল এবং নীল রশ্মি উদ্ভিদের বৃদ্ধির সহায়ক। সূর্যমুখী, টমেটো প্রভৃতি বিভিন্ন গাছ আছে যারা ভালো আলো ছাড়া
বাড়তে পারে না। তাদের আমরা আলোকপ্রেমী বা ফটোফিলিক উদ্ভিদ বলি। আবার কিছু গাছ আছে যেমন গোলাপ, যেগুলো আলো বা ছায়া উভয় অবস্থায় বাড়ে। তাদের আমরা আলোক নিরপেক্ষ বা ফটো নিউট্রাল উদ্ভিদ বলা হয়। ফার্ন, মস, কচু প্রভৃতি এই গাছগুলো আবার কম আলোতে বা ছায়াতে ভালোভাবে বাড়ে। এদের আমরা আলোক বিমুখী বা ফটোফোবিক উদ্ভিদ বলি। এই বীজের অঙ্কুরোদ্গম, ফুল ফোটা ইত্যাদিগুলো এই আলোর উপর নির্ভর করে। আর আসি উষ্ণতা। আমরা জানি 25 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সবুজ উদ্ভিদের বৃদ্ধি সর্বোত্তম হয়। এই টেম্পারেচারকে বলা হয় আদর্শ উষ্ণতা। সাধারণত 4 ডিগ্রি সেন্টিগ্রেডের কম আর 50 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি এই তাপমাত্রায় উৎসেচকগুলো কাজগুলো নষ্ট হয়ে যায়, তাই উদ্ভিদের বৃদ্ধি প্রতিহত হয়। এই মিডিয়াম টেম্পারেচারে উদ্ভিদের বৃদ্ধি সব থেকে ভালো হয়। বেশ কিছু উদ্ভিদ যেগুলো গ্রীষ্মকালে আমরা লক্ষ্য করব সকাল সন্ধ্যায় উষ্ণতা কম থাকায় শারীরবৃত্তীয় কার্যকলাপ বেড়ে যায়। আবার প্রখর রোদে তাপমাত্রা অত্যধিক তাপমাত্রায় এই সমস্ত গাছের কার্যকলাপ বন্ধ হয়ে যায়। আবার শীতকালে কম তাপমাত্রায় কার্যকলাপ বন্ধ হয় এবং সূর্যের আলো পড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা যখন বাড়ে তখন আমরা দেখতে পাবো শীতকালের ঠিক মধ্যাহ্নের দিক করে এই উদ্ভিদগুলোর কার্যকারিতা সব থেকে বেশি হয়। আর আসি জল। জল উদ্ভিদের বৃদ্ধির জন্য একটা বিশেষ প্রয়োজনীয় উপাদান। এই জল প্রোটোপ্লাজমকে নির্দিষ্ট মাত্রায় তরল রাখে। জলের অভাবে প্রোটোপ্লাজমের কাজ করার ক্ষমতা সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। জীবদেহের বিভিন্ন বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণের জন্য জলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদ্ভিদ যে রসস্ফীতি চাপ ঘটায় তার জন্য জলের প্রয়োজন হয় এবং রসস্ফীতি চাপ হয় বলেই কোষের আকার আয়তনে বাড়ে, অর্থাৎ উদ্ভিদের সেকেন্ডারি গ্রোথ লক্ষ্য করা যায়। এই জলের মাধ্যমে খাদ্যের উপাদান বৃদ্ধি সহায়ক বিভিন্ন খনিজ দ্রব্য সরবরাহ হয়। আর উদ্ভিদের সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় মূল উপাদান কিন্তু জল। আর আসি হরমোন। উদ্ভিদে বেশ কিছু হরমোন আছে যেগুলো উদ্ভিদের বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো অক্সিন, জিব্বেরেলিন, সাইটোকাইনিন। এই অক্সিন উদ্ভিদের কোষ বিভাজন, কোষের আয়তন বৃদ্ধি, অঙ্গজ পুষ্পমুকুলের বৃদ্ধি ইত্যাদি নিয়ন্ত্রণ করে। আর জিব্বেরেলিন বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে, অঙ্কুরোদ্গমে সহযোগিতা করে। আর সাইটোকাইনিন কোষ বিভাজনে অংশগ্রহণ করে, এইভাবে উদ্ভিদের বৃদ্ধির নিয়ন্ত্রণ করে। আর আসি খনিজ পরিপোষক বা খনিজ মৌল, যেগুলোকে আমরা বলি স্বল্পমাত্রিক মৌল আর অতিমাত্রিক মৌল। এই বোরন, ম্যাঙ্গানিজ, ক্লোরিন, জিঙ্ক স্বল্পমাত্রিক মৌলের যেমন গুরুত্ব আছে, ঠিক তেমনি অতিমাত্রিক মৌল বা নাইট্রোজেন, ফসফরাস, পটাশ এগুলো গুরুত্ব অপরিসীম উদ্ভিদের বৃদ্ধিতে। আর আসি মৃত্তিকা। এই মৃত্তিকার গঠন যা বায়ু ও জল ধারণ ক্ষমতা বাড়ায়, অর্থাৎ যে মাটির গঠন যেমন বেলে মাটি, দোআঁশ মাটি, এঁটেল মাটি এবং মৃত্তিকার মধ্যে উপস্থিত খনিজ লবণ এবং অম্লত্ব, ক্ষারত্ব যার ভারসাম্যের উপরেও উদ্ভিদের বৃদ্ধি অনেকাংশে নির্ভর করে। এরপরে আসি ডিফারেন্সিয়েশন বা বিভেদীকরণ বা বিভেদন, অর্থাৎ যে পদ্ধতিতে মূল ও কাণ্ডের অগ্রস্থ ভাজক কলা ও ক্যাম্বিয়াম কোষগুলো বিভেদিত হয় দিয়ে নতুন কোষ উৎপন্ন করে এবং স্থায়ী কলা কোষে রূপান্তরিত হয়, বিভিন্ন শারীরবৃত্তীয় কাজে অংশগ্রহণ করে, তাকে আমরা বলি বিভেদন বা ডিফারেন্সিয়েশন। যেমন
বহুকোষী উদ্ভিদ তার জীবন শুরু করে একটি মাত্র কোষ দিয়ে। এইভাবে কোষগুলো বিভেদিত হয়ে বহুকোষী জীবে রূপান্তরিত হয়। আর আসি ডিফারেন্সিয়েশন বা বিপরীত বিভেদন, অর্থাৎ যে শারীরবৃত্তীয় পরিবর্তনের মাধ্যমে সজীব বিভাজন ক্ষমতাবিহীন, অর্থাৎ বিভাজনে অক্ষম স্থায়ী কলাগুলো পুনরায় বিভাজন ক্ষমতা অর্জন করে, তাকে আমরা বলি ডিফারেন্সিয়েশন বা বিপরীত বিভেদন। যেমন এই বিপরীত বিভেদন পদ্ধতিতে প্যারেনকাইমা কোষগুলো ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, কর্ক ক্যাম্বিয়াম ইত্যাদি মেরিস্টেম গঠন করে। আবার আমরা যদি নালিকা বান্ডিলে জাইলেম এবং ফ্লোয়েম কলার মাঝে যে ক্যাম্বিয়াম কলা আছে, সেই ক্যাম্বিয়াম কলা এই বিপরীত বিভেদন প্রক্রিয়ায় গৌণ জাইলেম এবং গৌণ ফ্লোয়েমে রূপান্তরিত হয়। আর আসি রিডিফারেন্সিয়েশন বা পুনর্বিভেদন, অর্থাৎ এই যে ডিফারেন্সিয়েশনের মাধ্যমে উৎপন্ন বিভাজন ক্ষমতাসম্পন্ন কোষ বা কলা নানান পরিবর্তনের মাধ্যমে স্থায়ী কোষ বা কলায় পরিণত হয়, তাকে আমরা বলি রিডিফারেন্সিয়েশন বা পুনঃবিভেদন। যেমন আমরা কাষ্ঠল উদ্ভিদের বাকল এই পুনঃবিভেদন এর উদাহরণ। আজ এ পর্যন্তই থাক।